তাহলে আমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে ছিলাম, তাই তো, তড়িৎ রসায়ন। তো ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা আগের দিন যেটা বুঝেছি সেটা হলো ইলেকট্রোড পোটেন্সিয়াল। সেই ইলেকট্রোড পোটেন্সিয়াল বা তড়িৎদ্বার বিভব, তার উৎস, অরিজিনটা, ইলেকট্রোড পোটেন্সিয়ালের টাইপ, বিজারণ বিভব, জারণ বিভব, রিডাকশন পোটেন্সিয়াল, অক্সিডেশন পোটেন্সিয়াল, তার আবার স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেন্সিয়াল, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেন্সিয়াল, এসআরপি আর এসওপি, প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ জারণ বিভব, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, আইপিএসি স্থির করা নিয়ম। আইপিএসি স্থির করলো কি, যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাকে আমরা এসআরপি সিরিজ অর্থাৎ রিডাকশন পোটেন্সিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেন্সিয়াল দিয়েই আমরা গণনা করব। এসওপিটার আমাদের কোনো কাজে লাগবে না। আর যে কোনো মৌলের প্রমাণ জারণ বিভবের মান সমান হচ্ছে কি মাইনাস প্রমাণ বিজারণ বিভব সবসময়তে। আর একটা সেল কনস্ট্রাক্ট করতে গেলে সবসময়তে রাইট মাইনাস লেফট, এদের যে রিডাকশন পোটেন্সিয়ালের মান সবসময় পজিটিভ হতে হবে। অর্থাৎ ক্যাথোডের যে ইলেকট্রোড পোটেন্সিয়াল, ডান দিকে থাকে ক্যাথোড, বাঁ দিকে থাকে অ্যানোড। আইপিএসি নিয়ম বলেছি প্রথম দিন। ক্যাথোডের ইলেকট্রোড পোটেন্সিয়াল মানে বিশেষ করে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেন্সিয়াল এসআরপি, আর মাইনাস অ্যানোডের এসআরপি, এর ভ্যালুটা হবে সবসময় পজিটিভ। একটা এসআরপি সিরিজে সব থেকে যেটা উপরে থাকবে সে অ্যানোড এবং নিচে যে থাকবে সে ক্যাথোড। এবার তার অবস্থানের উপর ডিপেন্ড করছে। তোকে একটা এসআরপি সিরিজ থেকে বলে দিতে পারে এই এক্স আর ওয়াই, এই দুটোকে বললো একটা উপরে একটা নিচে আছে, এক্সটা অবশ্যই অ্যানোড হবে আর ওয়াইটা যদি নিচে থাকে ওয়াইটা ক্যাথোড হবে। ঠিক আছে, তাহলে আজকে তোদেরকে যেটা শুরু করব সেটা হচ্ছে কি, যে নানস্টের ইকুয়েশন, নানস্ট ইকুয়েশন ফর ইলেকট্রোড পোটেন্সিয়াল, বা বাংলায় হচ্ছে তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নানস্টের সমীকরণ। দেখ লিখে দিয়েছি আমি একটা সেলের মধ্যে, একটা কোষের মধ্যে একটা বিজারণ বিক্রিয়াকে লিখেছি। সেটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া বা রিডাকশন রিঅ্যাকশন লিখেছি। এ প্লাস বি প্লাস এনই সাইনাল রিভার্সিবল উভমুখী বিক্রিয়ার চিহ্ন, সিসি প্লাস ডিটি। এ স্মল এ বি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, এগুলো হচ্ছে পদার্থগুলো, কেমিক্যালসগুলোর নাম। এগুলো এ আর বি রিয়াক্ট্যান্ট, সি আর ডি প্রোডাক্ট। আর স্মল লেটার যেগুলো লেখা সেগুলো হচ্ছে মোল নাম্বার। মানে স্মল এ মোল ক্যাপিটাল এ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, স্মল বি মোল ক্যাপিটাল বি বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। আর প্রোডাক্টগুলো কি হয়েছে না, স্মল সি মোল সি আর স্মল ডি মোল ডি। আর এনইটা কি, এটা ইলেকট্রন আর এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। সেটা বরং লিখে দিই, এন সমান হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে ইলেকট্রনস যুক্ত হয়েছে মানে বিজারণ, তাই বিজারণ বিক্রিয়া লিখেছি। আমরা বিজারণ বিক্রিয়া দিয়েই কিন্তু পুরো এই ইলেকট্রোড পোটেন্সিয়ালকে কিন্তু ব্যাখ্যা করবো, কারণ এটা আইপি সিস্টেমে তুই জারণ দিয়ে করবি, আরেকজন বিজারণ দিয়ে করবে, তাহলে গোলমাল হয়ে যাবে। সেজন্য এসআরপি সিরিজটার সাহায্যে কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণীটাকে কিন্তু স্থির করে নেওয়া হয়েছে। তাহলে এবারে কি হচ্ছে, এই যে বিক্রিয়াটার এগেনস্টে যে একটা তড়িৎদ্বার বিভব, যে কোনো কিছু তড়িৎদ্বার বিভব যদি আমরা ক্যাপিটাল ই হয়, তাহলে ই সমান ই নট মাইনাস আরটি বাই এনএফ এলএন কে ইকিউ। আরটি বাই এনএফ কে ইকিউ, তোদের বইয়ে কিন্তু কে ইকিউটা দেয়নি, ব্যাপারটা আমি একটু বলে দিই। কে ইকিউটা হচ্ছে সাম্য ধ্রুবক, কে ইকিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। এই কে ইকিউ এর মান আমরা 11-এ পড়েছি। সেটা কি না, অ্যাক্টিভ মাস অফ প্রোডাক্টস সি ইন্টু ডি, তার পাওয়ারে টার্মগুলো, পাওয়ার টার্মগুলো এ ইন্টু বি। এই তাহলে অতএব ই সমান হলো কি ই নট মাইনাস আরটি বাই এনএফ। এলএনটাকে আমরা লগ করলে 2.303 লগ দিয়ে এটাকে আমরা লিখে দিই সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার স্মল বি। যেখানে থার্ড ব্র্যাকেটে যেটা সি ডি এ বি লেখা হয়েছে এটা হচ্ছে সক্রিয় বল বা অ্যাক্টিভ মাস। দ্রবণের ক্ষেত্রে মোলার গাঢ়ত্ব, মোলার কনসেন্ট্রেশন, গ্যাসের ক্ষেত্রে অংশ চাপ, পার্সিয়াল প্রেসার দিয়েই প্রকাশ করবি। আর যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে 1 ধরে নিবি, বাদ দিয়ে দিবি অর্থাৎ।
তাহলে এই হলো। এরপরে যদি এই আটটি অর ই সমান হচ্ছে ই নট, ই নট, ইটা হচ্ছে দেখ ই আর ইটা কি ইলেকট্রোড পোটেনশিয়াল, তড়িৎদ্বার বিভব, বিশেষ করে বিজারণ বিভব। ই নট মানে কি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, আগের দিন বলেছি। ইটা হচ্ছে লিখে দিই, ই হচ্ছে তড়িৎদ্বার বিভব যে কোনো অবস্থাতে, আর ই নটটা হচ্ছে কি প্রমাণ তড়িৎদ্বার বিভব। যারা ইংরেজিতে লিখবি তারা লিখবি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এটা শুধু রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, এবারে যখন আমরা বিজারণ দিয়ে কাজ করবো তখন সাফিক্সের রেড অক্সিজেন, যদি কোনো অঙ্কের ক্ষেত্রে জয়েন্টের ক্ষেত্রে জারণ বিভব দিয়ে দেয় তখন অক্স লিখতে হবে, দেখিয়ে দিচ্ছি আমি সেটা পরে। তাহলে এবারে ই নট মাইনাস আর মানে 8.314, 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 ক্যালভিন টেম্পারেচার, এনটা জানি না, এফটা হচ্ছে 96,500 কুলম ইন্টু 2.303, তার সঙ্গে লগ অফ সি টু দি পাওয়ার সি ডি টু দি ইন্টু ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। এই যে এই ভ্যালুটা, এটা যদি গুণ করলে দেখা যায় এটা হচ্ছে 0.059 ভ্যালুটা কিন্তু পাওয়া যায়, 0.059। তাহলে অর ই সমান হচ্ছে ই নট মাইনাস 0.059 বাই এন লগ অফ সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। এইটাকে ব্লক করে রেখে দিবি, এইটাকে ব্লক করে রেখে দিবি, এটিকে মনে রাখবে, এটিকে মনে রাখলেই হবে। এই সমীকরণটা কিন্তু প্রতিষ্ঠা করতে পরের সময় পরীক্ষায় দেয়, ভালো করে সমীকরণটিকে দেখে নেয়। ই ইজ ইকাল টু নট মাইনাস 0. অঙ্কের জন্য এই ইকুয়েশনটিকে মনে রাখবি, 0.059 বাই এন লগ সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি ইন্টু এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, এটা বাই। ঠিক আছে, বোর্ডওয়ার্কটিকে স্ক্রিনশট নিয়ে লেখে নাও বা শুধু সরাসরি লেখে নাও, আমি পরের জায়গায় চলে যাচ্ছি, একটা এক্সাম্পলে যাচ্ছি। দেখ একটা এক্সাম্পল হচ্ছে কি জিঙ্ক দিয়ে ধরা যাক, একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন সাইন অফ রিভার্সিবল জিঙ্ক, কারণ এটা রিডাকশন বিক্রিয়া, রেড লিখে দিলাম। তাহলে ই রেড ইজ ইকাল টু ই স্ট্যান্ডার্ড রেড মাইনাস 0.059 বাই এন ইন্টু লগ অফ জিঙ্ক বাই জিঙ্ক 2+, और E red समान E standard red by not E red not E not red समान 0.059, N समान देख এখানে দুটো ইলেকট্রন গেছে, তাহলে লগ অফ জিঙ্কের ধাতু যেহেতু সলিড এটা সমান 1, তাহলে লগ অফ 1 বাই জিঙ্ক প্লাস 2। আর যদি এটাকে প্লাস করে দিস E red E standard red মাইনাস 0.059 বাই 2, এটাকে প্লাস করে দিলাম, লগ জিঙ্ক 2+, এটা হবে। এই এক্সাম্পলটাকে ভালো করে লেখে রাখ, এরকম তোদেরকে কোনো একটা এক্সাম্পল করতে দিতে পারে, দেখবি তোদের বইয়ে কিন্তু এটা এগুলো থাকবে। এরকম করে এই রিঅ্যাকশনটার এগেনস্টে কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। যদি এটা এদিকে থাকতো তাহলে উল্টো হতো। তাহলে নার্স্টের সমীকরণটাকে এখানে দেখানো গেল। আরেকটা সমীকরণের উদাহরণ তোদের বইয়ের আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছে, এটাকে লিখে রাখ। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখ এক্সাম্পল 2, এটা আমি তোদের বইয়ের একটা এক্সাম্পল খুব ইন্টারেস্টিং, এগুলো জয়েন্টে বিশেষ করে দেয়। MnO4 মাইনাস অ্যাকুয়াস, কিভাবে প্রশ্নটাকে দেয় সেটাও বলে দিচ্ছি, থেকে Mn2+ প্লাস জল, এটাও Mn2+, এটা অ্যাকুয়াস জলীয়। এইটা যখন এরকম একটা তোকে বিক্রিয়ার এগেন্সটে নার্সের সমীকরণ বার করতে দেবে, তখন তোকে এটাকে ব্যালেন্সড ইকুয়েশন করতে হবে। ব্যালেন্সড ইকুয়েশন সেই যে আয়ন ইলেকট্রন মেথডে যেমন করে 11-এ
জারণ বিজারণে ব্যালেন্স করেছিলি, একদম সেই প্রসেসটাকেই মেনটেন কর। অ্যাকোয়াস মিডিয়াম যদি হচ্ছে এইচ প্লাস, আর এদিকে জল হয়েছে, ডান দিকে জল, এদিকে এইচ প্লাসই হবে অ্যাকোয়াস মিডিয়াম। তাহলে এটাতে কি হচ্ছে 4H2 8H প্লাস, দেখ পুরো মিলে যাচ্ছে, 4টে অক্সিজেন ছিল, 4H2 8H প্লাস। তাহলে এবার হচ্ছে 2টো প্লাস আর 8টা প্লাস, এটা হচ্ছে তাহলে 5 ইলেকট্রন। তাহলে 8টা, এটা হয়ে গেল 7টা, আচ্ছা হ্যাঁ 2টো, তাহলে 5টা এটা হয়ে গেল। তাহলে নান্সড ইকুয়েশনটা হবে এটার জন্য, নান্সড ইকুয়েশন হবে ই রেড সমান ই নট রেড মাইনাস 0.059/5, 5টা ইলেকট্রন যেহেতু ট্রান্সফার হয়েছে, ইন্টু লগ অফ Mn2 প্লাস বাই MnO4 মাইনাস, এটাই কেন Mn2 প্লাসটাকে রাখলাম না, এটা অ্যাকোয়াস ধাতব ম্যাঙ্গানিজ যদি হতো 1 ধরে নিতাম, বাদ দিয়ে দিতাম। এটা অ্যাকোয়াস মানে এটা দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে, অর্থাৎ কিনা এটা, আর হ্যাঁ, আর জলের ক্ষেত্রেও জলেরটাও 1 ধরে নেবো বলে জলটার ক্ষেত্রে আমি করলাম। আচ্ছা হাইড্রোজেনেরটা কিন্তু দেখাতে হবে, এটার বেলায় হাইড্রোজেনেরটা দেখাতে হবে। আচ্ছা দাঁড়া, টু দি পাওয়ার 4 ইন্টু H প্লাস টু দি পাওয়ার 8, H প্লাস টু দি পাওয়ার 8 এটাই কিন্তু দেখাতে হবে। আর H2 এর ক্ষেত্রে 1 মানে H2টাকে বাদ দিতে পারি, তাহলে কি দাঁড়ালো, ই স্ট্যান্ডার্ড রেট মাইনাস 0.059/5 লগ অফ Mn2 প্লাস বাই MnO4 মাইনাস ইন্টু H প্লাস টু দি পাওয়ার 8। H প্লাস টু দি পাওয়ার 8টাকে কিন্তু আমাদেরকে দেখাতে হচ্ছে। কেন দেখাতে হচ্ছে না, জলেরটা 1 অ্যাক্টিভ মাস, জলের অ্যাক্টিভ মাস 1 ধরে নেওয়া হতে হয়। এটা তড়িৎদ্বার বিজারণ বিভব, জলের H2O সক্রিয় ভরকে আমরা 1 ধরে নিয়েছি, 11 ধরে নিয়েছি, কারণ দ্রবণগুলো সব জলেই তৈরি হয়, জলটা মিডিয়াম। H প্লাস 8টা কিন্তু দেখাতে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের নান্সড ইকুয়েশন। এরকম নান্সড ইকুয়েশন দিতে পারে, এগুলো কিন্তু করবি। প্রমাণ বিজারণ বিভব বলেছি আমি, পরের টপিকটায় চলে যাব, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন পোটেনশিয়াল। এটাও একটা খুব ইন্টারেস্টিং টপিক। দেখ আচ্ছা, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন পোটেনশিয়ালের আগে তোদেরকে আরেকটা জিনিসকে এখানে একটু বুঝিয়ে দিই, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট। একটা গ্যালভ্যানিক কোষের সাংকেতিক প্রকাশ, এটাকে মুছে দিচ্ছি। গ্যালভ্যানিক কোষের সাংকেতিক প্রকাশ, symbolic representation of galvanic cell, গ্যালভ্যানিক কোষ যেগুলো তাদের সাংকেতিক প্রকাশ। গ্যালভ্যানিক কোষের সাংকেতিক প্রকাশকে দেখ। এখন কথা হচ্ছে কি, এটা আইবিসি সিস্টেমে, এটা আইবিসি স্ট্যান্ডার্ডাইজড করেছে, আইবিসি নিয়মটা চালু করেছে, কারণ ওই অত বড় বড় কোষকে আঁকা সম্ভব নয় সবসময়তে। জিঙ্ক কপার ড্যানিয়েলসে যেটাকে এঁকেছিলাম, তোকে অত বড় না এঁকে একদম সহজে সংক্ষেপে লেখা যেতে পারে, সেটাই হচ্ছে গ্যালভ্যানিক কোষের সাংকেতিক প্রকাশ। সেখানে কি নিয়মটা, সিস্টেমটা একটু দেখে নে। এখানে করতে হয় কি, এরকম একটা দাগ বাঁ দিকে, মধ্যখানে 2টো দাগ, আর ডান দিকে একটা দাগ। এই বাঁ দিকে এই দাগটা হচ্ছে অ্যানোডের দাগ, এটা হচ্ছে ক্যাথোডের দাগ, আর এই 2টো দাগ হচ্ছে, এটা হচ্ছে সল্ট ব্রিজটা, লবণ সেতু বাংলায় যেটাকে বলি, লবণ সেতু। তাহলে অ্যানোড এরকম করে 3টে দাগ দিবি। এরপরে যে ইলেকট্রোডগুলোর যে চেঞ্জটা হয়, সেই চেঞ্জটাকে তোকে দেখাতে হবে। যেমন ড্যানিয়েল সেলের ক্ষেত্রে ধর জিঙ্ক কপার সেলের ক্ষেত্রে কি হয়, জিঙ্ক 2+ 2টো ইলেকট্রন হয়ে যায়, আর কপার 2+ থেকে 2টো ইলেকট্রন কপার হয়ে যায়। এর আগে বলেছি, কারণ জিঙ্কটা ক্ষয় আর কপারটা মোটা হয়। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে। এরপরে এই প্রতিটা কেমিক্যালসের রাসায়নিক পদার্থগুলো, সেটা মৌলিক পদার্থ হোক, যৌগিক পদার্থ হোক, তাদের সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাসটাকে থেকে উল্লেখ করতে হবে। জিঙ্ক যেহেতু ধাতু, দরকার নেই।
জিঙ্ক 2+টা এটা হচ্ছে দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে, তাহলে সক্রিয় ভর 1 মোলার, সবসময় 1 মোলার লিখে দিবি, স্ট্যান্ডার্ড 1 মোলার লিখে দিবি। সল্টব্রিজ হলো, এরপরে কপার 2+, তার আবার 1 মোলার থেকে কপার। এই হচ্ছে সাংকেতিক ভাষা, এইটির থেকে বোঝা যাবে যেটা হচ্ছে জিঙ্ক কপার সেল। বোঝা গেল? এটার বেলাতে যেমন ধর আমি আরও সেল তোদেরকে দেখাবো, এটা একটা দেখিয়ে রাখলাম, বা এটাকে 1 মোলার না বলে C1 C2ও দেখানো যেতে পারে, অনেক সময়তে এটাও দেখানো হয়, C1 C2 বলেও দেখানো হয়, সেসবও দেখাবো আমি পরে। আগে এই জায়গাটাকে আরেকটু ইলাবোরেট করে হাইড্রোজেন ইলেকট্রোডটাকে একটু বুঝিয়ে দিই। দেখ এখানটাতে লিখি, আরও এগুলোকে দেখাবো আমি। হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড লিখি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তো এই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নামটাতেই একটা চমক আছে। হাইড্রোজেন তো গ্যাস, ওটাকে কী করে তুই তড়িৎদ্বার বা ইলেকট্রোড করবি? ওটা তো কোনো কপার বা জিঙ্কের মতন দণ্ড নয় যে মাথায় এরকম করে তারটা পেঁচিয়ে বেঁধে একটা সার্কিটের সঙ্গে যুক্ত করবি। এই গ্যাসটাই কী করে করবি? এইটা বুঝতে গেলে এটা একটা ইন্টারেস্টিং জায়গা। এই জায়গাটাকে একটু বুঝে নে, হাইড্রোজেন তড়িৎদ্বারটা অ্যাকচুয়ালি কীভাবে করা হয়। তো কীভাবে করা হয় না, এইরকম একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন আয়নে বিশ্লিষ্ট হয় এমন কোনো যৌগের দ্রবণ রাখতে হয়, যেমন অ্যাসিড, HCl H2SO4 এগুলো কিন্তু H+ উৎপন্ন করে। তাহলে এইরকম একটা আমরা অ্যাসিড দ্রবণকে এখানে রাখলাম, মানে HCl সলিউশন, অ্যাসিড দ্রবণ। স্ট্যান্ডার্ড নিলে 1 মোলার নিতে হবে। এরপরে করতে হয় কি, একটা এরকম করে প্লাটিনাম তারকে এরকম করে ঢুকাতে হয়, প্লাটিনাম পাত। এই প্লাটিনাম পাতটা প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত, সেটাকে আমি লিখে দিচ্ছি। এটা প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত এই কারণেই না, এই প্লাটিনাম ব্ল্যাকটা প্লাটিনামের সারফেস এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ি দেয়। এতে আমরা একটু সুবিধা পাই। কি সুবিধাটা পাই বলছি, দেখ বুঝতে পেরে যাবি। এরপর কাঁচের একটা এরকম করে টিউবকে, এইরকম আকৃতির একটা টিউবকে, এখানের মধ্যে একটা সাইডে একটা পাইপ লাগানো টিউবকে মাথাটা সিল করা, এরকম করে একটা রাখতে হয়। এর মধ্যে দিয়ে তুই হাইড্রোজেন গ্যাসটাকে পাস করালি 1 atm, যেহেতু স্ট্যান্ডার্ড নিচ্ছি 1 atm প্রেসারে হাইড্রোজেন গ্যাসকে পাস করালি। হাইড্রোজেন সেদিক দিয়ে যাবে, জলে দ্রবীভূত হবে এবং প্লাটিনাম পাত দ্বারা অধিশোষিত হবে, অ্যাডজর্পশন হবে, অধিশোষণ হবে। প্লাটিনাম পাতের গায়ের উপর একটা হাইড্রোজেনের আস্তরণ পড়ে যাবে, কিন্তু এটা অক্লিউশন বা অন্তর্ধিতীয় বলা হয়। অক্লিউশন এটা কিন্তু উপরে একটা সারফেস বরাবর, উপরে পৃষ্ঠতলটা বরাবর একটা অধিশোষিত হয়ে যাবে হাইড্রোজেনের একটা আস্তরণ, এটার উপরে কিন্তু হাইড্রোজেনের আস্তরণ একটা পড়ে যাবে প্লাটিনামের উপরে। এই প্লাটিনাম ব্ল্যাকটা দেওয়া হয় প্লাটিনামের এই সারফেস এরিয়াটাকে বাড়ানোর জন্য, যাতে এই অ্যাবজর্পশনটা, অধিশোষণটা খুব ভালো হয়, হাইড্রোজেনটাকে টানতে সুস্থে ভালো পারে। তাহলে হাইড্রোজেনের একটা পেয়ে গেলি। এবারে কি হচ্ছে, আমরা জানি যে ইলেকট্রন করতে গেলে তাদের মধ্যে একটা সাম্য বিক্রিয়া রয়েছে, জিঙ্ক 2+, কপার 2+। এখানে কি হলো, এখানে দেখ যে রিয়েকশনটা হলো, হাইড্রোজেনটা H+ পরিণত হচ্ছে, H+ হচ্ছে, তার মানে হাফ অফ H2, এরকম একটা হাইড্রোজেন তার মানে একটা ইলেকট্রন বর্জন করে দিচ্ছে। আবার যদি উল্টো দিক থেকে এটা উভমুখী বিক্রিয়া দেখিয়েছি, তাহলে হাইড্রোজেন আয়ন, একটা হাইড্রোজেন আয়ন HCl থেকে H+ আয়ন পাবি, সেই H+ আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন উৎপন্ন করছে। তাহলে এটা এদিকটা জারণ যেমন হচ্ছে, উল্টো দিকে বিজারণ হচ্ছে, একটা সাম্য বিক্রিয়া কিন্তু সবসময় কাজ করছে। এবারে এটাকে কিন্তু ভাবিস না, এটা কিন্তু একটা ইলেকট্রোড, মানে এটা একটা সেলের অর্ধেকটা, এটা গোটা সেলটা নয়, এটা একটা ইলেকট্রোড, এটা হাইড্রোজেন ইলেকট্রোড, তড়িৎদ্বার, গোটা কোষটা নয় কিন্তু। এবার তুই হাইড্রোজেনটাকে ক্যাথোড না অ্যানোড হিসেবে ব্যবহার করবি, সেটা ডিপেন্ড করছে তুই কার সাথে তাকে কানেক্ট করছিস। জিঙ্কের সঙ্গে যদি ব্যবহার করিস, জিঙ্ক ওপরে, তারপরে হাইড্রোজেন, নিচে কপার, জিঙ্ক হাইড্রোজেন কপার। তাহলে জিঙ্ক আর হাইড্রোজেনের তুই যারা সেল তৈরি করিস, জিঙ্কটাকে বাঁ দিকে আর হাইড্রোজেনটাকে ডান দিকে রাখতে হবে। আবার যদি হাইড্রোজেনের সঙ্গে কপারের একটা সেল তৈরি করিস, যেহেতু হাইড্রোজেন উপরে আছে, তাহলে হাইড্রোজেনটাকে অ্যানোড, কপারটাকে ক্যাথোড। ঠিক আছে, ধর একটা
এটার একটা আইপিসি রিপ্রেজেন্টেশনটা দেখ। আইপিসিতে এই সেলটা এই ইলেকট্রনটাকে কীভাবে প্রকাশ করি, ধর এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে হাফ অফ H2, এই হাফ অফ H2 এটা হচ্ছে 1 atm প্রেসার, ইলেকট্রোড দিলাম, সেই ইলেকট্রোডটার থেকে এবারে H প্লাস, এই H প্লাসটা হচ্ছে 1 মোলার দিয়ে দিলাম। আর এই হাইড্রোজেনটাকে লক্ষ্য করে দেখ, এই জায়গাটা একটু আমাকে মুছতে হচ্ছে, এটা প্লাটিনাম ব্ল্যাক, এটা কি না প্লাটিনামের মধ্যে দূষিত হয়েছে, তাই 50টাকেও লিখে দিতে হচ্ছে। এইটি হচ্ছে এই হাইড্রোজেন ইলেকট্রোডটাকে, এটা হাইড্রোজেন ইলেকট্রোড, H2 ইলেকট্রোড, তার প্রকাশ আইপিসিতে প্রকাশ, যেমন এই মাত্র এখানে দেখালাম গ্যালভানিক কোষের সাংঘাতিক প্রকাশ, এটা এরকম প্রকাশ। ঠিক আছে, তো এইখানে একটু কথা বলে রাখি যে যদি তোকে মানে একটা সেলকে যদি প্রকাশ করতে হয়, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখ এই জায়গাটাকে মুছে দিই। এবারে ধর তোকে বলেছে একটা জিঙ্ক হাইড্রোজেন সেল করতে বলছে, তার আইপিসি প্রকাশটা কি হবে? জিঙ্ক 2+1 মোলার সল্ট ব্রিজ, তারপরে H প্লাস 1 মোলার H2 1 atm, যেহেতু গ্যাস সক্রিয় বলকে অংশচাপ এটিএম দিয়ে প্রকাশ করা হয়, প্লাটিনাম আছে। এই হচ্ছে সাংকেতিক প্রকাশ, 1 atm বলতে হচ্ছে। তাহলে এটা ব্র্যাকেটে প্লাটিনাম বা অনেক সময় দাগও দেয়, কিন্তু দাগ দেওয়ার দরকার নেই, ব্র্যাকেটে দিয়েই বেটার, এরকম দিকে। আবার তোকে যদি বলে যে কপার হাইড্রোজেন সেল করো, তখন কি হবে? তাহলে বাঁ দিকে হাইড্রোজেন থাকবে, কারণ হাইড্রোজেন অবস্থানটা উপরে। তাহলে H2 প্লাটিনাম 1 atm, এখানে হাফটা লেখার দরকার নেই, এই ব্যালেন্সটা এখানে দরকার নেই, হাফ লেখার দরকার নেই। 1 atm H প্লাস 1 মোলার সল্ট ব্রিজ, কপার বলেছি, তাহলে কপার 2+1 atm ক্যাথোড কপার, অ্যানোড ক্যাথোড সল্ট ব্রিজ মধ্যখানে। এই হচ্ছে সাংকেতিক প্রকাশ। তাহলে এই সাংকেতিক প্রকাশগুলো কিন্তু উচ্চ মাধ্যমিকে তো আসেই, জয়েন্টও আসে, এবং এর থেকে তোকে নন স্ট্যান্ডার্ড ইকুয়েশন বার করতে হতে পারে। এটা নন স্ট্যান্ডার্ড ইকুয়েশন বার করে এটার থেকে তোদের দেখিয়ে দিচ্ছি আমি যে কীভাবে এই একটা সেল থেকে তোরা নন স্ট্যান্ডার্ড ইকুয়েশন বার করতে পারিস, সেটাকেও দেখিয়ে দিই। ধর এক্সাম্পল হিসাবে কপার হাইড্রোজেন, এটা হচ্ছে নান্সড ইকুয়েশন বার করতে বলেছে। আচ্ছা, নান্সড ইকুয়েশন বার করার আগে আমাদেরকে আরেকটা জায়গা কিন্তু একটু পড়ে নিতে হবে, সেটাকে একটু বলে দিই, তারপরে নান্সড ইকুয়েশনটাকে আমি বার করব। ঠিক আছে, এটাকে বলে দিই, সেটা হচ্ছে ইএমএফ অফ সেল, এটা একটু বলে দিই, এটাও ইম্পর্টেন্ট জায়গা। ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল ইএমএফ, এটাকে ই সেল দিয়ে প্রকাশ করা হয়। তো ইএমএফ বা তড়িৎচালক বল ই সেল সমান কি না ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, মানে ই রাইট মাইনাস ই লেফট, রাইট ইলেকট্রোড লেফট ইলেকট্রোড, ক্যাথোডটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট, এবং এই ভ্যালুটা সবসময় পজিটিভ হবে একটা সেল যদি কনস্ট্রাক্ট করতে হয়। তুই একটা জিনিসকে দেখেই বুঝে যাবি যে ধর একটা তুই XY সেল তৈরি করছিস, তাহলে দেখা যাচ্ছে যে ই রেড এক্স এর হচ্ছে 5 ভোল্ট, আর ই রেড ওয়াই এর হচ্ছে 4 ভোল্ট। তাহলে ই সেল সমান কত হচ্ছে 4 - 5 সমান -1। তাহলে এই সেলটা তৈরি করা যাবে না, এই সেলটি তৈরি করা যাচ্ছে না, যেহেতু -1 হয়ে যাচ্ছে, পজিটিভ হতে হবে। বুঝতে পারলি এই জায়গাটা? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে। তাহলে ই সেল মানে এটি গেল ই সেল। এবারে নান্সড ইকুয়েশনটা, এটার ক্ষেত্রে নান্সড ইকুয়েশনটা এরকম হয়, আমি এইটার উদাহরণটা টানবো, তোদের চিন্তা নেই, এই উদাহরণটাকে টানবো। নান্সড ইকুয়েশন এরকম হয়, ই সেল সমান হচ্ছে ই সেল স্ট্যান্ডার্ড আস প্রমাণ তড়িৎচালক বল মানে 298 কেলভিন তাপমাত্রা, 1 অ্যাটমসফেরিক প্রেসার, আর 1 মোলার কনসেন্ট্রেশনের ক্ষেত্রে
যে একটা সেলের তড়িৎচালক বলকে আমরা বলবো প্রমাণ তড়িৎচালক বল বা ই নট সেল সমান হচ্ছে 0.059/n log of a c to the power c d to the power d a to the power a b to the power b যদি সেল রিঅ্যাকশনটা হয় এটা এটা হচ্ছে সেল রিঅ্যাকশন বা কোষ বিক্রিয়া যদি এটা হয় তাহলে এরকম হবে। এখানে আমি এই নান্সটের সমীকরণটা একটা যে কোনো কেসকে আমি স্টাডি করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা নান্সটের সমীকরণটাকে লিখবে। ঠিক আছে, লেখেন তাহলে মুছে দিচ্ছি। দেখ তড়িৎচালক বল বা ইএমএফ এর উপর যে নান্স সমীকরণটাকে দিল সেটাকে কিভাবে তোরা ইউজ করবি একটু দেখি। এটাকে আমি পরে আসবো, একটা সহজ আগে দিই। জিঙ্ক কপার সেলটার ক্ষেত্রে দিই। জিঙ্ক কপার সেলটার ক্ষেত্রে হয় কি, জিঙ্ক কপার সেলের ক্ষেত্রে জিঙ্কটা জিঙ্ক 2+ আয়নে হয় আর কপার 2+ থেকে এটা জিঙ্ক 2+ প্লাস কপার হয়। এখানে দুটো ইলেকট্রনের আদান প্রদান হয়। তাহলে ই সেল সমান ইজ নট সেল মাইনাস 0.059/2 log of জিঙ্ক 2+ বাই কপার 2+, কারণ কপার আর জিঙ্কের একটি মাস সমান ধরে নিবি। এটি গেল। এরপরে কপার হাইড্রোজেন সেলটার বেলায় দেখ, কপার হাইড্রোজেন সেলটার বেলাতে হচ্ছে কি হাইড্রোজেনটা আর কপার 2+ এটাতে হচ্ছে কি 2H++ কপার। এই তো হচ্ছে, এটি হচ্ছে উভমুখী বিক্রিয়া দিতে হবে অবশ্যই। এটা হচ্ছে তাহলে এন সমান হচ্ছে 2, দুটো ইলেকট্রনের মাইগ্রেশন হচ্ছে, যাওয়া আসা হচ্ছে দুটো ইলেকট্রনের। যদি আলাদা আলাদা করে বিক্রিয়াগুলো দেখিস, হাইড্রোজেন থেকে 2H+ করতে গেলে দুটো ইলেকট্রন বর্জন, কপার 2+ থেকে কপার করতে গেলে দুটো ইলেকট্রন গ্রহণ। তাহলে এন সমান 2। তাহলে এটার বেলাতে ই সেল ইজ ইকুয়াল টু ই স্ট্যান্ডার্ড সেল মাইনাস 0.059/2 log of H+ এর স্কয়ার বাই, এই জায়গাটাকে ভালো করে বোঝ। এই হাইড্রোজেন এটা কিন্তু গ্যাস, তাহলে হাইড্রোজেনের pH2 ইন্টু কপার 2+। পি মানে অংশচাপ, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে মোলার গাঢ়ত্ব বা মোলার কনসেন্ট্রেশন। এটা অংশচাপে হাইড্রোজেনটাকে নিলাম, pH2। এইটা হচ্ছে নান্সট ইকুয়েশন। এই নান্সট ইকুয়েশনগুলো কিন্তু বার করতে দেবে, বইয়ে যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করে রাখবি। যদি কোনো জায়গায় আটকায় বা এই যেভাবে আমি শেখালাম বইয়ে যেগুলো উদাহরণগুলো দিয়েছে সেগুলোর সঙ্গে না মেলে আমাকে অবশ্যই বলবি, বুঝতে পারলি? তাহলে এইটাকে এই পুরো রিঅ্যাকশনটাকে কিন্তু লেখে নে। এবারে চলে আসছি আমরা কনসেন্ট্রেশন সেল। কনসেন্ট্রেশন সেল বা বাংলায় যাকে বলে গাঢ়ত্ব কোষ। গাঢ়ত্ব কোষে দেখ এই কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ জিনিসটা কি, কাকে বা বলে কনসেন্ট্রেশন সেল বা গাঢ়ত্ব কোষ। অ্যাকচুয়ালি গাঢ়ত্ব কোষ বা কনসেন্ট্রেশন সেল মানে মোটের উপরে একটা সেলের যদি সেল রিঅ্যাকশনটার রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্ট যদি শেষ পর্যন্ত যদি কোনো পরিবর্তন না হয়, শেষ পর্যন্ত রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্ট যদি একই থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো কনসেন্ট্রেশন সেল। আমি একটা খুব সহজ একটা উদাহরণ দিয়ে তোদেরকে এখানে আমি বুঝাতে পারি এই জায়গাটাকে। যেমন ধর একটা এরকম করে ZnSO4 সলিউশন নিয়েছিস আর জিঙ্কের দুটো দণ্ড নিয়েছিস, এটাও জিঙ্ক এটাও জিঙ্ক।
একটা অ্যানোড একটা ক্যাথোড হবে সব সময়তে। তো এখন কথা হচ্ছে কি, ধর এইটা এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস দেখা গেল ক্ষয়ছে, জিঙ্ক 2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন বর্জন করলো, আর এখানে এটা একটু মোটা হয়ে যাচ্ছে, অর্থাৎ জিঙ্ক 2 প্লাস থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হলো। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, দেখ জিঙ্ক জিঙ্ক কেটে গেল, জিঙ্ক জিঙ্ক কেটে গেল। তাহলে কোনো সেল রিয়াকশন আলটিমেট কোনো চেঞ্জেস এলো না, সেল রিয়াকশনের কোনো পরিবর্তন হলো না, লিখিতভাবে রিয়াকশনটার কোনো পরিবর্তন হলো। এদেরকে বলা হয় কনসেন্ট্রেশন সেল। তো এই কনসেন্ট্রেশন সেল দু রকমের হতে পারে, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ মানে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল, ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল, আর 2 নম্বরে হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। মানে ইলেকট্রোলাইট যেটা ইলেকট্রোলাইটিক যেটা ইলেকট্রোলাইট, সেটার যদি তার ক্ষেত্রে রিয়েকশনটা যদি অবিকৃত থাকে, তারা যদি রিয়েকশন অংশগ্রহণ করে, তখন সেটাকে আমরা বলবো কি, যে এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল। এখানেও হাফ সেলগুলো দুটো হাফ সেল একদম সেম হবে, আলাদা কিছু হবে না। যেমন এটার বেলাতে এটাকে আমি এভাবেও দেখানো যেতে পারে, এটাকে আমি গ্যালভ্যানিক সেলের স্টাইলেও কিন্তু এই ছবিটাকে আঁকতেই পারি আমি। এটা ZnSO4, এটা জিঙ্ক, এটা হচ্ছে C1 কনসেন্ট্রেশন, একটা কনসেন্ট্রেশন, সল্ট ব্রিজ, এটাও জিঙ্ক, এটাও ZnSO4, এটা C2 কনসেন্ট্রেশন। এবার এটা কানেক্ট করা আছে, একটা গ্যালভানোমিটার বা অ্যামমিটার লাগানো আছে। এটা সল্ট ব্রিজ, এটা এরকম করে র্যান্ডিয়ান সেল স্টাইলও দেখানো যেতে পারে। এটা জিঙ্কের ইলেকট্রোড, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে তোদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা, অ্যানোড আর ক্যাথোড এইভাবে করলে কিন্তু বুঝতে সুবিধা হবে। দুটো গাঢ়ত্ব আলাদা, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে, এটা ক্ষয়ছে, এটা মোটা হয়ে যাচ্ছে, গাঢ়ত্বগুলো কিন্তু সেক্ষেত্রে কিন্তু আলাদা। মানে এখানে C1 লেস দেন C2 হবে অলওয়েজ। C1 এর গাঢ়ত্ব কম, C2 গাঢ়ত্বটা কিন্তু বেশি হবে। যেমন ধর এটার বেলাতে আমরা এরকমভাবে এই সেলটার বেলাতে যেটা করতে পারি আমরা, যে জিঙ্ক মানে সেখানে প্লেটগুলো ইলেকট্রোডগুলোর কোনো রকমের চেঞ্জ আনছি না, হুবহু সেম, ইলেকট্রোলাইটটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। অর্থাৎ জিঙ্ক ZnSO4, এটা হচ্ছে C1 কনসেন্ট্রেশন সল্ট ব্রিজ, আবার ZnSO4 C2 কনসেন্ট্রেশন জিঙ্ক। তাহলে দেখ ইলেকট্রোডটা চেঞ্জ এসছে, দেখতে পেয়েছিস। আবার এরকম চেঞ্জ আসছে। আবার ধর এটাতে আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন হাইড্রোজেন দিয়েও কিন্তু আমরা এটাকে কিন্তু দেখাতে, হাইড্রোজেন ইলেকট্রোড দিয়েও দেখাতে পারি। যেমন ধর প্লাটিনাম, হাইড্রোজেন, এটা 1 ATM, H প্লাস বা HCl ধর নিলাম, H প্লাস মানে এটা HCl নিয়েছি, সেটা হচ্ছে C1 মোলার সল্ট ব্রিজ, HCl C2 মোলার। এবারে ক্যাথোডকে দেখাচ্ছি, এটার ক্ষেত্রে H2 1 ATM প্লাটিনাম। অর্থাৎ দেখ ইলেকট্রোডটার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে, এই ইলেকট্রোলাইটটার তড়িৎ পদার্থটার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে, কিন্তু ইলেকট্রোডটার 1 ATM যা আছে তাই, হাইড্রোজেন সব সেম। হাফ সেলগুলো কিন্তু দুটো ক্ষেত্রে হাফ সেলের কনস্ট্রাকশন কিন্তু সেম থাকছে, অর্ধকোষ যে দুটো আলাদা আলাদা হচ্ছে না। এটা হচ্ছে কনসেন্ট্রেশন সেল বলি, গাঢ়ত্ব কোষ বলি। শুধু গাঢ়ত্বের পরিবর্তন করে দিচ্ছি, হয় ইলেকট্রোডের কিংবা ইলেকট্রোলাইটের গাঢ়ত্ব, তাই কনসেন্ট্রেশন সেল নামের। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলটা ধর এটাকে দিয়ে উদাহরণ দিতে পারি, প্লাটিনাম H2, এইটা হচ্ছে ধর P1 করে দিলাম, অংশচাপ P1, HClটা 1 মোলার নিলাম, আবার HCl 1 মোলার নিলাম, H2 P2 ATM নিয়ে নিলাম, প্লাটিনাম। তাহলে এখানে কি হচ্ছে, ইলেকট্রোডটার কনসেন্ট্রেশনটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। তাহলে এইগুলো হচ্ছে কনসেন্ট্রেশন সেল। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কি ডেলজির সঙ্গে কিন্তু আমাদের ই সেলের যে সম্পর্ক, বড় একটাকে লেখে নে তোরা ভালো করে লেখে নে।
গিভস ফ্রি এনার্জিতে আমরা চলে যাব। তাহলে কি হচ্ছে, ডেল জি অ্যান্ড ই সেল অ্যান্ড গিভস ফ্রি এনার্জি, কারণ আমরা জানি আমরা 11-এ পড়েছি যে গিভস ফ্রি এনার্জির পার্থক্যটা দিয়ে একটা স্পন্টেনিটি, স্বতঃস্ফূর্ততা বিচার করি। যে বিক্রিয়াটাতে গিভস ফ্রি এনার্জির যে প্রক্রিয়াটাতে আমরা বিশেষ করে বলতে পারি, শুধু বিক্রিয়া নয়, যে কোনো রকমের প্রসেসের ক্ষেত্রে ডেল জি নেগেটিভ মানে সেটা স্পন্টেনিয়াস হবে, আর ডেল জি পজিটিভ মানে সেটা স্পন্টেনিয়াস হবে না, জোর করে করতে হবে। আর যদি তোকে ওপেন ছেড়ে দিস তাহলে বিক্রিয়াটা হবে না, যার ডেল জি পজিটিভ, প্রক্রিয়াটাই হবে না। তো ডেল জির সঙ্গে ই সেলের কি সম্পর্ক? এই গিভস ফ্রি এনার্জি, ডেল জি মানে আমরা জানি জি সমান হচ্ছে গিভস ফ্রি এনার্জি, আর জি নট যদি হয় তখন সেটা স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি। ডেল জি মানে পার্থক্য। তাহলে এই ডেল জি সমান আমরা জানি মাইনাস ডাব্লিউ ওয়ার্ক ম্যাক্স। ওয়ার্ক ম্যাক্স মানে হচ্ছে কিন্তু সর্বোচ্চ কার্য, মানে ম্যাক্সিমাম ওয়ার্ক। ম্যাক্সিমাম ওয়ার্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তোদেরকে আমি 11 এটা বলেছি, যারা থার্মোনিক্সের সময় আমার সাথে এসে ক্লাস করেছিস। ম্যাক্সিমাম ওয়ার্ক একটা অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ক মানে একটা সিস্টেমের ম্যাক্সিমাম ওয়ার্ক কি বার করি, মোট ওয়ার্ক কিন্তু বেরোয় না। একটা উদাহরণ দিলে তোদেরকে পরিষ্কার হবি। ধর একটা ব্যাটারি অনেক রকমের কাজ করতে পারে। একটা ব্যাটারিকে তুই ছুঁড়ে কাউকে কপালে মারিস, সেই কপালটা ফেটে যাবে, তার মানে কাইনেটিক এনার্জিও কিন্তু প্রডিউস করছে, তাই না? এই ব্যাটারিটাকে আবার হাত থেকে পড়ে গেলে শব্দ হয়, তা সাউন্ড এনার্জি প্রডিউস করছে, নানা রকম এনার্জি প্রডিউস করে। কিন্তু আমরা ব্যাটারি সব থেকে এফিসিয়েন্ট কিসে না, একটা টর্চের আলো জ্বালাতে। তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি, তড়িৎ শক্তি উৎপাদন করতে সব থেকে বেশি এফিসিয়েন্ট। আমার কাছে তোরা কেমিস্ট্রি পড়তে আসছিস, কারণ এই কারণেই যে আমি মানে আমার আরও হাজার রকমের আমি ঘটনা ঘটাতে পারি, কাজকর্ম করতে পারি। আমি হয়তো কবিতা লিখতে পারি, আমি হয়তো ক্রিকেট খেলতে পারি, কিন্তু আমার কাছে ক্রিকেট শিখতে কেউ আসে না, কারণ আমি ক্রিকেট শেখানোর মতন পর্যায়ে কিন্তু ক্রিকেটটা খেলতে পারি না, বা কবিতাটা ওই লেভেলে লিখতে পারি না যাতে তোদের কাউকে শেখানো যেতে পারে, তাই না? তোরা আমার কাছে পড়তে আসে যে কারণে এই কেমিস্ট্রিটা আমি মোটামুটি বাকিগুলোর তুলনায় ভালো পারি। তাহলে একটা মানুষকে সবসময়তে জাজ করা হয় তার এফিসিয়েন্ট দিকটা থেকে, কোনটাতে সে সব থেকে বেশি এফিসিয়েন্ট, দক্ষ, কার্যকরী সব থেকে বেশি। ঠিক সেরকম ওয়ার্ক ম্যাক্সিমাম মানে কি, সেই সিস্টেমটা যে কাজটা করতে দক্ষ সেই তার সর্বোচ্চ কাজ। একটা ব্যাটারির ক্ষেত্রে সবসময় তুই তার ইলেকট্রিক্যাল ওয়ার্ককে দেখবি, মানে একটা ব্যাটারির বেলাতে সেলের কোষের, এখানে কোষ বলবো, কোষের ডাব্লিউ ম্যাক্স সমান হচ্ছে ডাব্লিউ ইলেকট্রিক্যাল। আর আমরা জানি ইলেকট্রিক্যাল মানে কি, এন এফ ই সেল, এন ইলেকট্রনের সংখ্যা, ফ্যারাডে পরিচালক বল। তাহলে অতএব ডেল জি সমান হয়ে গেল মাইনাস এন এফ ই সেল। ছোট ছোট অঙ্কের জন্য তোকে ডেল জি বার করতে দিতে পারে, সেটিকে ক্লিয়ার করে রাখবি। তাহলে এই জায়গাটা পর্যন্ত আজকে আমাদের পড়া হলো। পরের দিনের এই যে ফিজিক্সের, এটা যে একদম পিওর ফিজিক্সের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো ছোট্ট করে আমাদের এখানে দেওয়া আছে, সেই জায়গাগুলোকে আমরা একটু ফিজিক্সের পার্টটাকে একটু দেখব। যেমন মানে পরিবাহিতা, কন্ডাক্টেন্স যেগুলো আছে, হ্যাঁ, স্পেসিফিক কন্ডাক্টেন্স, রেজিস্টেন্স, রোধ, এইসব সম্পর্কে ছোট্ট একটা আলোচনা করব পরের দিন। আজকে তাহলে এখানে শেষ করছি, বাই।